ইনস্টেবিলিটি। ঠিক আছে, এবার এই ব্যাপারগুলো তো এগুলো রিপিট করছে না, মানে অ্যাকচুয়ালি জেড জেড থাকে প্রোটন, ওদের নিজেদের মধ্যে রিপালশন থাকে, এবার এটাকে ব্যালেন্স কে করে, নিউট্রন গুলো অ্যাকচুয়ালি এটাকে ব্যালেন্স করে। তো যত জেড এর সংখ্যা বাড়ছে, মানে একদম শুরুর দিকে তো n ইকুয়াল টু জেড, তখন সমস্যা নেই, কিন্তু হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে তো জেড এর সংখ্যা বাড়ছে, তখন এদেরকে ব্যালেন্স করার জন্য নিউট্রনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকে, ফলে তখন কিন্তু n বাই জেড আর মানে সমান সমান হয় না। লার্জ জেড, লার্জ নিউক্লিয়াস, তখন ওই ইনস্টেবিলিটিও বাড়ে। এটা ওই নিউক্লিয়ারের যে নিউক্লিয়ার স্টেবিলিটির যে বাইন্ডিং এনার্জি কার্ভ এরম ভাবে উপরে ওঠে, তারপর আবার নিচের দিকে নামে। তো বাইন্ডিং এনার্জিটা বেসিক্যালি লার্জ নিউক্লিয়াসের ক্ষেত্রে কমই থাকে, তো ফলে তারা ওরকম ডিকে টিকে করবে। তো এবার তার আলফা ডিকে এক্স থেকে ওয়াইতে ডিকে করলো, এবার তার কিছু কন্ডিশন টন্ডিশন আছে, মানে শুরুর মানে যদি মানে যেগুলো স্পন্টেনিয়াসলি হয় যেসব ডিকে প্রসেস, সেগুলোতে সবসময় এনার্জি রিলিজ হয়। মানে দু ধরনের ডিকে হতে পারে, তো একটা হচ্ছে আমি এনার্জি সাপ্লাই আমাকে দিতে হলো বাইরে থেকে, তবে গিয়ে ডিকে প্রসেসটা সাকসেসফুল হলো, এটাকে বলা হয় এন্ডোয়ার্গিক। আমাকে এনার্জি বাইরে থেকে দিয়ে, বাইরে থেকে অনুপ্রেরণা দিতে হচ্ছে, তবেই ঘটনাটা ঘটছে। আর কিছু কিছু থাকে যাকে বাইরে থেকে কিছুই করতে হয় না, ওগুলো নিজে নিজেই হয়, স্পন্টেনিয়াস। যেমন ইউরেনিয়াম ডিকে, ওটা কিন্তু একা একাই হয়। হুম। তো যেগুলো স্পন্টেনিয়াস হয় সেগুলোকে বাইরে থেকে এনার্জি দিতে হয় না, উল্টে ওরাই এনার্জি দেয়। তাহলে যেহেতু ওরা এনার্জি দেয়, তার মানে কি হবে, এনার্জি রিলেশন অনুযায়ী শুরু মাদার প্রোডাক্টের যে এনার্জি, সেটা ডটার প্রোডাক্টের থেকে টোটালের থেকে বেশি হবে। তো যতটুকু এনার্জি বেরোয়, রিলিজ হয়, সেটাকে বলা হয় কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, তো মানে বেসিক্যালি পজিটিভ কিউ হয় আর কি স্পন্টেনিয়াস রিয়াকশন গুলোর ক্ষেত্রে, এবং সেগুলো ইকুয়াল টু এমসি স্কোয়ার, সো দিস ইজ দিস, এবং কাইনেটিক এনার্জি টার্মে লিখলে জিনিসটা জাস্ট উল্টে যাবে। তো ইট ইজ ব্যালেন্স অফ ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তারপর এটাকে আবার ওই মাসগুলোকে এরকম এরকম হাইড্রোজেনের, মানে আই মিন প্রোটন নিউট্রনের মাস, এসব ভেঙে টেঙে লিখলে পরে দাঁড়াচ্ছে যে আলফার যেটা কিউ ভ্যালু, সেটা ওই বাইন্ডিং এনার্জির ব্যালেন্সটা। এটা তো জাস্ট ক্যালকুলেশনটা, এটা এই ফাইলটা দেখলেই বুঝতে পারবি। আচ্ছা, এবার ইন্টারেস্টিং পয়েন্ট হলো, বলছি, ইন্টারেস্টিং পয়েন্ট হলো কুলম্ব ফোর্স, মানে ইউরেনিয়াম থেকে মনে কর থোরিয়াম হলো ইউরেনিয়ামটা, আর একটা আলফা পার্টিকেল বেরোলো। তো এই আলফা পার্টিকেল আর এই যে থোরিয়াম, এরা তো একে অন্যকে রিপেল করছে, তাহলে এদের দুজনের মধ্যে একটা কুলাম্ব ব্যারিয়ার আছে, কুলাম্ব ব্যারিয়ার কাজ করছে। তার ভ্যালুটা আমরা এই দুজনের চার্জ থেকেই পেয়ে যাব, মানে থোরিয়ামের চার্জ হচ্ছে 90 ইলেকট্রনিক চার্জ, হিলিয়ামের চার্জ হচ্ছে টুয়াইস ই। তাহলে এদের মধ্যে একটা কুলাম্ব রিপালশন আছে, একটা রিপালসিভ ফোর্স, এটা হচ্ছে তার হাইট, সেটা আমরা কুলাম্ব পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করলে আমি ব্যারিয়ার হাইটটা পেয়ে যাব। সেইটা ক্যালকুলেট আমি এখানে করতে দিয়েছিলাম। এটা হচ্ছে সেটা ক্যালকুলেশন, আর ডিস্টেন্সটাকে মানে আর হিসাবে একটা মানে নিউক্লিয়াসের যেটা, মানে এগুলো তো বেসিক্যালি একটা অর্ডার, ওয়ান ফার্মি। ঠিক আছে, এই অর্ডারের ডিস্টেন্সে থোরিয়ামের সঙ্গে আলফা পার্টিকেলের রিপালসিভ মানে ব্যারিয়ারটা ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করতে হবে। তো বার করলে দেখা যাবে যে 35 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হচ্ছে। এইটা হচ্ছে। আচ্ছা, এবার যে আলফা পার্টিকেলটা বেরোচ্ছে, তার কাইনেটিক এনার্জিটা বার করা যাবে, কিউ ভ্যালু বার করা যাবে। আমরা আগেই দেখলাম যে কিউ ভ্যালুটা বাইন্ডিং এনার্জির সঙ্গে রিলেটেড। কিউ ভ্যালু অফ দ্য আলফা পার্টিকেল, সেটা যেহেতু বাইন্ডিং এনার্জির সঙ্গে রিলেটেড, আর বাইন্ডিং এনার্জি গুলো আমরা জানি, তাহলে সেই অনুযায়ী আমরা আলফা পার্টিকেলের কিউ ভ্যালু বার করব, এবং কিউ ভ্যালু থেকে
অরিজিনাল রিয়াকশনে যেহেতু একটা থোরিয়াম বেরোচ্ছে, তাহলে থোরিয়ামের একটা মাস আর আলফা পার্টিকেলের একটা মাস, তো টোটাল যে এনার্জি রিলিজড হলো সেটা তো টোটাল কাইনেটিক এনার্জি, সেটার থেকে এম আলফা আর এম থোরিয়াম মানে মাসের রেশিও দিয়ে আমি আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বার করতে পারবো। তো এই ক্যালকুলেশন থেকে যে কাইনেটিক এনার্জি বেরোবে সেটা খুবই আশ্চর্য ব্যাপার যে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি এর থেকে অনেক কম, তা সত্ত্বেও আলফা পার্টিকেলটা বেরিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে কি করে? বেশি হলে টপকে বেরিয়ে আসতে পারতো, কম হলে কি করে বেরিয়ে আসছে? তা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম্পল এবং পসিবলি বেস্ট ডেমনস্ট্রেশন অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর থিওরি ফর আ রেক্টেঙ্গুলার ব্যারিয়ার, এটা কিন্তু প্রচুর বড় ক্যালকুলেশন। আচ্ছা, মেন কথা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন গুলো। তো এখানে তো দুটো বাউন্ডারি আছে এরকম রেক্টেঙ্গুলার ব্যারিয়ার, তাহলে একটা বাউন্ডারি এখানে আছে আর একটা বাউন্ডারি এখানে আছে, তাহলে চারটে বাউন্ডারি কন্ডিশন হবে। আর ওয়েভ ফাংশন গুলো কিরম হবে? এই তো একটা ইনসিডেন্ট, সেখান থেকে একটা রিফ্লেক্ট হবে আর একটা ট্রান্সমিটেড হবে, তার সঙ্গে ভেতরে একটা ওয়েভ ফাংশন থাকবে। যেটা ইনসিডেন্ট হবে সেটা পজিটিভ দিকে এগোচ্ছে। তা আমি একটা কাজ করি, কে ভেক্টর যেটা আছে সেটা এখানে k1 ধরি আর মাঝখানটাতে k2 ধরি। এই দুটো রিজিয়নে সেম হবে, কেননা এই দুটো রিজিয়নে এনার্জিটা এনার্জি আর ভিটা হচ্ছে জিরো। আর মাঝের যে রিজিয়নটা সেখানে ভিটা যেহেতু নন জিরো একটা ভ্যালু আছে, তাই তার k2টা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার যেহেতু ইনসিডেন্ট পার্টিকেল, তাহলে ইনসিডেন্ট ওয়েভ ফাংশন হচ্ছে e টু দ্য পাওয়ার i k1x। কেন k1x? কারণ এটা পজিটিভ x এ যাচ্ছে। আচ্ছা, এপাশ থেকে যেটা বেরোচ্ছে সেটাও e টু দ্য পাওয়ার i k1x। যেটা রিফ্লেক্ট হয়ে বাঁদিকে চলে গেল সেটা তাহলে মাইনাস হওয়া উচিত, তাহলে এটা হবে b টু দ্য পাওয়ার মাইনাস e টু দ্য পাওয়ার i k1x, মানে বাঁদিকে গেল বলে মাইনাস k1। আর ভেতরে যে আছে সেখানে দুটো কম্পোনেন্টই থাকবে, সো ইট উইল বি c টু দ্য পাওয়ার k2x এবং d টু দ্য পাওয়ার মাইনাস k2x। ভেতরে যেটা থাকবে সেটা এক্সপোনেনশিয়াল হবে, বাইরে যেটা থাকবে সেটা অসিলেটরি হবে। ভেতরে যেটা থাকবে সেটা এক্সপোনেনশিয়াল হবে, কেননা ভেতরের ওয়েভ ফাংশনটা আনফিজিক্যাল। ঠিক আছে? আর বাইরে যেটা থাকবে সেটাতে কমপ্লেক্স কোয়ান্টিটি হবে আর কি ওটা, কেননা ওটা হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে জানি যে ফিজিক্যাল ওয়েভ ফাংশন গুলো কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, আর ভেতরের গুলো যেহেতু এটা আনফিজিক্যাল, ভেতরের গুলো এক্সপোনেনশিয়াল আসবে। এটা অবশ্য ক্যালকুলেশন থেকেও বেরোবে, কিন্তু এটা আমি জাস্ট মানে আর কি মানে ফিজিক্যাল আইডিয়াটা বলছি আর কি। এরপর হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, এখানে দুটো বাউন্ডারি কন্ডিশন, এখানে দুটো বাউন্ডারি কন্ডিশন। এখানে ওয়েভ ফাংশনও কন্টিনিউয়াস হবে, ψ10 ψ20, তার ডেরিভেটিভও কন্টিনিউয়াস হবে, d ψ1 dx d ψ2 dx। এখানেও তাই, ψ2 সঙ্গে ψ3, এখানে a, ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস, তার ডেরিভেটিভও কন্টিনিউয়াস। এইবার ওয়েভ ফাংশন গুলো ভেতরে বাইরে বলে দিয়েছি, বাউন্ডারি কন্ডিশন বলে দিলাম। এবার কাজ হলো এ বি সি ডি ই এইগুলোকে বার করা। স্টেপ বাই স্টেপ কিরকম ভাবে করি? প্রথমে তো যা বসানোর বসিয়ে নিলি, যা যা বসানোর আমরা পরপর বসিয়ে 1 2 3 4, হ্যাঁ প্রথমে পরপর বসাবো। বসানোর পরে এটা একটুখানি মনে রাখলে পরীক্ষার সময় করতে সুবিধা হবে যে পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবি। যেমন মনে কর 3 আর 4, এখানে সি আছে আর ডি আছে, ঠিক আছে? তো 3 আর 4 কে ইউজ করে আমরা একটাকে এলিমিনেট করতে পারি। এখানে দেখতে পাচ্ছিস যে এখানে সিডি রাইট হ্যান্ড সাইডে ই আছে,
এখানে সিডি রাইট হ্যান্ড সাইডে ই আছে, তার মানে হলো যে সি আর ডির মধ্যে যে কোনো একটাকে এলিমিনেট করে আমরা সি এবং ই আর ডি এবং ই এই ফর্মে আনতে পারি জিনিসটা। মানে বেসিক্যালি তিনটে আননোন সি ডি ই আর দুটো ইকুয়েশন 3 এবং 4, একটাকে এলিমিনেট করে আমরা দুটো আননোনে নিয়ে এলাম, সিটাকেও ই এর টার্মে লিখলাম, ডিটাকেও ই এর টার্মে লিখলাম। আমরা কিন্তু এখানে সিডি বের করতে চাইছি না, মানে সিডি বের করে আমার কোনো লাভ নেই, মানে সিডি বের করতে লাভ নেই, কারণ সিডি তো আমি জানতে চাই না, আমি জানতে চাইতে পারি ম্যাক্সিমাম রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। তার মানে আমার এ বি আর ই এইগুলোই হচ্ছে কোয়ান্টিটি অফ ইন্টারেস্ট, এবং এগুলোর অ্যাবসলিউট ভ্যালুটাও আমার দরকার নেই, আমার অ্যাকচুয়ালি রেশিওটা দরকার। ঠিক আছে, ইনসিডেন্টের সাপেক্ষে কতটা রিফ্লেক্টেড হলো, ইনসিডেন্টের সাপেক্ষে কতটা ট্রান্সমিটেড হলো, এইটুকুই আমার দরকার। তাহলে সিডি কে প্রথমেই আমি ই এর টার্মে নিয়ে গেলাম, কারণ সিডিটা আনইম্পর্টেন্ট। ওকে, এবার এক আর দুই, একে আছে এবি তার সঙ্গে সিডি, আর দুইতেও এবি তার সঙ্গে সিডি, ইটা নেই। ঠিক আছে, এখানেও কি করছি দেখ, তাহলে এবিসিডি চারটে আননোন, দুটো ইকুয়েশন আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি বার করলাম। এবার সুবিধাটা কি, সি এবং ডি কে আমরা আবার অলরেডি ই এর টার্মে নিয়ে এসেছি, তাহলে সেটা আমরা জাস্ট সোজাসুজি বসিয়ে দিলাম, সিডি কে আমরা ই এর টার্মে বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এ বি এবং ই এই তিনটের রিলেশনে আমরা কিন্তু চলে এসেছি, যেটা আমার অরিজিনালি দরকার ছিল। সিডিটা তো দরকার ছিল না, তাহলে ইকুয়েশন 3 আর 4 থেকে সিডিটাকে ই তে কনভার্ট করে আমরা এ বি ই রিলেশনটা পেয়ে গেছি। এইবার একটাকে এলিমিনেট করলে এ এবং ই তার রেশিও পাবো, আরেকটাকে এলিমিনেট করলে আমরা বি এবং এর রেশিও পাবো। ক্লিয়ার? যাই হোক, এবার ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট, কেননা আমরা টানেলিং স্টাডি করছি, তাহলে টানেল করে কি বেরিয়ে এলো সেটাই আমি দেখতে চাই। তাহলে এবার এ আর ই এর মধ্যে রিলেশনটা পেলাম। এটাকে সিম্পলিফাই করাটা অবশ্য একটু কি আর বলবো, একটু নিজেকে করতে হবে আর কি কষ্ট করে। একটুকু মনে রাখবি যে তোকে আলটিমেটলি তোর আসবে হাইপারবোলিক। ঠিক আছে, তো হাইপারবোলিকটাকে আনার জন্য যা করতে হয় তাই, মানে ফাইনাল রেজাল্টটা একটু মনে রাখতে হবে, এবং সেটা কিভাবে আসতে পারে সেইটা একটুখানি ভাবতে হবে, তাহলেই হবে, আর কিছু বেশি ব্যাপার নেই। মানে ফাইনাল রেজাল্টটা যদি মনে থাকে, তাহলে এটাকে একটু ভেঙে লিখবি যে তোর কি কি টার্ম কিরম কিরম ভাবে আসতে পারে, তাহলেই তোর মানে শুরু থেকে ব্যাপারগুলো আসবে। এগুলো তো তোর অনেকদিন পড়াশোনা করছিস, সেগুলো নিশ্চয়ই জানিস। তো ট্রিক হচ্ছে এখানে অ্যান্সারটা রাখলে হবে না অ্যাকচুয়ালি, মানে যদি পুরো ডেরিভেশন করতে দেয় তাহলে তোকে ওই হাইপারবোলিকে আনতে হবে আর কি, এইখানে ব্যাপারটাকে ছেড়ে দিলে হবে না। তো এটার অনেক ডিটেল ক্যালকুলেশন আছে, এগুলো আমি আর রিপিট করছি না, এগুলো তো জাস্ট মানে ডেরিভেশন, কিন্তু কোন স্টেপের পরে কোন স্টেপটা করতে হবে ওইটা যেন একটু মাথায় থাকে। আচ্ছা, তো হ্যাঁ, তো এবার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট হচ্ছে বেসিক্যালি ট্রান্সমিটেড ফ্লাক্স এবং ইনসিডেন্ট ফ্লাক্সের রেশিও। ফ্লাক্স হচ্ছে কি হয়, মোমেন্টাম বাই মাস, মানে বেসিক্যালি ভেলোসিটি ইনটু ওই যে অ্যামপ্লিটিউড থাকে তার মড স্কোয়ার। তা উপর নিচে তো এটা কেটে যাবে, এইচ কাট কে ওয়ান, এইচ কাট কে ওয়ান, এগুলো সব কেটে যাবে, ওই এটা ই বাই ই এ মড স্কোয়ার, যেটা আগেই বের করেছি সেটা এখানে বসবে। তারপর এটাকে আরো সিম্পলিফাই করা যায় কস হাইপারবোলিকের রিলেশন ইউজ করে, করে আসবে এইটা। এইটা গেল তোর রেক্টেঙ্গুলার ব্যারিয়ার। আচ্ছা, এই ক্যালকুলেশনটা যদি তোদের অসুবিধা হয় বুঝতে, এটা একটু নিজেরা করবি, যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলিস, আমি না হয় ক্যালকুলেশনটা আরেকদিন, মানে ক্যালকুলেশনটার পার্টটা জাস্ট বলছি, সেই জায়গাটা যেখানটা হবে না সেটা আমি আরেকদিন বুঝিয়ে দেবো। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। এইবার যখন লিমিটিং কেস হচ্ছে, যখন
ভি জিরোটা অনেক বড় হবে এনার্জির থেকে, তখন সাইন হাইপারবোলিক হচ্ছে হাফ ই টু দা পাওয়ার এক্স মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স, তো এটা অনেক বড়, তাহলে সাইন হাইপারবোলিককে আমি লিখতে পারি হাফ অফ ই টু দা পাওয়ার এক্স। সেইটা এখানে পুট করলে জিনিসটা আরো ভালো দেখতে হবে, এবং তারপরে ওয়ানটাকে ইগনোর করে দিতে হবে, তাহলে জিনিসটা একটা এক্সপোনেনশিয়াল ফর্মে আসবে। এইটাই এখানে আসল ব্যাপার, যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর যে প্রবাবিলিটি সেইটা কিন্তু ফলোজ আ এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার। এই এক্সপোনেনশিয়াল বিহেভিয়ারটা আছে বলেই জিনিসটা এতটা বেশি ইউজফুল। তোদের আমি পড়ানোর সময় বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, সেটা হলো স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ দিয়ে যে অ্যাটম দেখা যায়, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ভেরিয়েশনের জন্যই সম্ভব হয়। মানে ব্যারিয়ারের যে চওড়াটা উইথ, তার সঙ্গে টানেলিং এর যে প্রবাবিলিটি সেটা এক্সপোনেনশিয়ালি ভ্যারি করে, মানে এক অর্ডার চেঞ্জ হলেই 10 গুণ, মানে এরকম একটা ব্যাপার যে 1 অ্যাংস্ট্রম যদি চেঞ্জ হয় উইথ, তাহলে আমরা যে কারেন্টটা পেতাম সেটা পুরো এক অর্ডার বেড়ে যেত, মানে আর কি it was multiplied by 10 I think 10 ন্যানোঅ্যাম্প। তো 10 গুণ কারেন্ট, আগে হয়তো 1 ন্যানোঅ্যাম্প কারেন্ট পাচ্ছিলাম, সেটাই বেড়ে হয়ে গেল 10 গুণ। হ্যাঁ, ন্যানো অ্যাম্পিয়ারটা অবশ্যই খুব ছোট ভ্যালু, কিন্তু যখন চেঞ্জটা এত বেশি তখন ওটা সহজে ডিটেক্ট করা যায়। তো এই জন্যই টানেলিং ব্যাপারটা এতটা ইউজফুল। তো এটা গেল রেক্টেঙ্গুলার ব্যারিয়ার। এখন তো ব্র্যাকেটের মধ্যে আছে উইথ এবং সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট, কিন্তু এটা গেল কি রেক্টেঙ্গুলার ব্যারিয়ারের জন্য এরকম। আর কনস্ট্যান্টের মধ্যে কি আছে ভি মাইনাস ই, কিন্তু ব্যারিয়ারটা যদি ট্রায়াঙ্গুলার হয় তাহলে তো ভিটা নিজেই একটা ফাংশন অফ এক্স, তখন আমার কেটা বিকামস আ ফাংশন অফ এক্স, কেননা এটা হচ্ছে vx মাইনাস ই। ঠিক, তাহলে এখন আর শুধু কে বাচ্চা ছেলের মতো কে ইন্টু এ করলে হবে না, এখন আমাকে কে অ্যাজ এ ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেট করতে হবে। তো সেই ক্যালকুলেশনটাই অ্যাকচুয়ালি কিছুটা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন, আর বাকিটা ট্রায়াঙ্গুলার ব্যারিয়ারের ক্ষেত্রে কি হওয়া উচিত সেই ক্যালকুলেশনটাই গ্যামো করেছিলেন আর কি, যেটা গ্যামোস থিওরি অফ আলফা টিকে। এই যে এই জিনিসটা আমাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো বল এই পার্টটা, এই যে ইন্টিগ্রেশনের আগে যে পার্টটা একটু বুঝছিলাম, এই পার্টটা আগে একটু। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশনটা কেন হচ্ছে সেটা কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগের এই যে পুরো সিম্পলিফিকেশন করে আমি দেখছি যে টানেলিং এর যে প্রবাবিলিটি সেটা এক্সপোনেনশিয়ালি ভ্যারি করছে কিরকম ভাবে, কে ইন্টু এ। আচ্ছা, কেটা কি, কেটা ডিপেন্ড করছে পোটেনশিয়ালের উপর, পোটেনশিয়াল ব্যারিয়ার। দাঁড়া, জায়গা বানাই। কেটা ডিপেন্ড করছে কার উপর, কে ডিপেন্ড করছে পোটেনশিয়াল ব্যারিয়ার মাইনাস এনার্জি, এই জিনিসটার উপর। যখন রেক্টেঙ্গুলার ব্যারিয়ার ছিল তখন আমরা সিম্পল কেটা কনস্ট্যান্ট, কে কে এ দিয়ে গুণ করে দিয়েছিলাম, কিন্তু যখন রেক্টেঙ্গুলার ব্যারিয়ার হয়ে গেল তখন আর কেটা কনস্ট্যান্ট রইল না, কেননা ভিটা নিজেই তো কনস্ট্যান্ট না, ভি হচ্ছে এখন আমাদের ফাংশন অফ এক্স। যত আমি ডান দিকে যাচ্ছি তত পোটেনশিয়ালটা ফল করছে।
ট্রায়াঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার। তো যেহেতু ভি কনস্ট্যান্ট নয়, ভিটা এক্স এর ফাংশন, তাহলে কেটাও এখন এক্স এর ফাংশন। তাহলে কে এক্স হচ্ছে কি -2/h কাট স্কোয়ার রুট 2m ভি ফাংশন অফ এক্স মাইনাস এনার্জি। তাহলে এখন যদি আমাকে এখানে ব্যাপারটাকে ইউজ করতে হয়, তাহলে কে ইন্টু এ তো করা যাবে না, আমাকে তাহলে কে এক্স ইন্টু ডিএক্স এরকম করতে, মানে জিনিসটাকে ছোট ছোট স্ট্রিপে ভাঙতে হবে। এই যে ছোট স্ট্রিপ, তার উইডথ হচ্ছে ডিএক্স, এবং এই ছোট স্ট্রিপের জন্য কে হচ্ছে এটা, তাহলে কে এক্স ইন্টু ডিএক্স, পুরো কে এক্স ইন্টু ডিএক্স সেটাকে ইন্টিগ্রেট করতে হবে ফ্রম 0 টু a। এই করে আমি যেটা পাবো সেইটা আমার ঢুকবে এখানে। এই জিনিসটাই আমাকে আলফা পার্টিকেলের ক্ষেত্রে ইউজ করতে হবে, কারণ আলফা পার্টিকেলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরম ভাবেই নেমেছে, মানে ব্যারিয়ারটা কুলাম ব্যারিয়ার, তো ইট ইজ কুলাম ব্যারিয়ার। তাহলে ভি ইকুয়াল টু q1 q2 বাই 4πε0 r সরি। তাই এটা ট্রায়াঙ্গুলার ব্যারিয়ার, তাই এটার জন্য আমাকে এইভাবে ক্যালকুলেশনটা, মানে ইন্টিগ্রেশনটা এইভাবে করতে হবে, বুঝেছিস? এইরকম আর কি, মানে এই যে এইটুকু রিজিয়নের জন্য ওইটা। আচ্ছা, এই ক্যালকুলেশনটাই অ্যাকচুয়ালি গ্যামো করেছিলেন, এটাই গ্যামোস থিওরি। তো এই ছবিটা দেখতে পাচ্ছিস, ব্যারিয়ার মানে কতটুকু এরম করে এরম উঠে গেছে অরিজিনাল জিনিসটা, কিন্তু এনার্জিটা এখানে আছে আলফা পার্টিকেলের। তাহলে কতক্ষণ ও ব্যারিয়ারটা ফেস করছে এখান থেকে এইটুকু, মানে মানে পুরোটা ব্যারিয়ার না, কিন্তু ও যদি বেরিয়েই চলে যায়, বেরিয়েই তো গেছে, তখন তো আর ব্যারিয়ার নেই, তাহলে এইটুকুই হচ্ছে ওর ব্যারিয়ারটা, এটা এটা এবং এটা, এইটা হচ্ছে ওর ব্যারিয়ার। তাহলে লিমিট, ইন্টিগ্রেশন লিমিট কি হবে? একটা হবে নিউক্লিয়াসের রেডিয়াস, আরেকটা হবে ইম্প্যাক্ট প্যারামিটার, অর্থাৎ টানেলিং এর ইম্প্যাক্ট প্যারামিটারটাকে এই জন্য বলছে কারণ এপাশ থেকে যদি কেউ আসে তাহলে সে সব থেকে কাছাকাছি এইখানে আসতে পারে, তার জন্য এটাকে ইম্প্যাক্ট প্যারামিটার বলছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি ইন্টিগ্রেশন হবে। তাহলে আর থেকে বি dr 2m vr minus e, vr কি হবে? কুলাম পোটেনশিয়াল, zd into 2e by 4πε0 r। আচ্ছা, এনার্জিটা কি হবে? এটা খুব ইন্টারেস্টিং। এনার্জিটা হবে vr at r equal to b, কেননা এই পয়েন্টে পোটেনশিয়াল আর এনার্জির ভ্যালু সেম, মানে যেই পয়েন্টে ও ক্রস করছে আর কি, যেই পয়েন্টে ও ব্যারিয়ার থেকে বেরিয়ে আসছে সেই পর্যন্তই তো ইন্টিগ্রেশন। তা যেই পয়েন্টে ও ব্যারিয়ার থেকে বেরিয়ে আসছে সেই পয়েন্টে কিন্তু ওর এনার্জিটা ওই পয়েন্টের পোটেনশিয়ালের সঙ্গে সেম। অ্যাকচুয়ালি এখানেই কাইনেটিক এনার্জিটা পজিটিভ হলো, ভেতরে তো নেগেটিভ ছিল ব্যারিয়ারের মধ্যে, এখানেই কাইনেটিক এনার্জিটা পজিটিভ হলো, আর এই পয়েন্টে কাইনেটিক এনার্জিটা 0 আর কি, E ইকুয়াল টু ভি। তাহলে এখান থেকে আমি এনার্জিটা পাচ্ছি, এবং এই ভি এবং ই এটাকে আমি এখানে বসাচ্ছি। হ্যাঁ, বসানোর পর এরপর অবশ্য নর্মাল ইন্টিগ্রেশনই আর কি, এটা একটু তাও একটু ভালো দেখতে। তাহলে আর থেকে বি, হ্যাঁ এই যে ভি বাই ই, ভি আর ইটা ওখানে বসিয়ে তোরা তোদের মতো করতে পারিস, এটা কোনো ব্যাপার না। বি বাই আর এলো, তারপর তো এটাকে কিছু একটা কস থিটা না সেক থিটা যা ধরলে আসবে, যেহেতু -1 আছে এটা তোকে সেক থিটা ধরতে হবে। আচ্ছা, যে যেমন ধরে, এরা এটা ফলো করে না করলেও হবে, মানে আমরা তো জানি, কি জানি আমরা, স্কোয়ার রুটের মধ্যে যদি 1 মাইনাস সামথিং থাকে তাহলে আমরা সেটাকে কস থিটার ফর্মে ধরি, আর সামথিং -1 যদি থাকে তখন আমরা সেটাকে একটা সেক থিটা টাইপের ধরি, কেননা সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা।
রাইট। তাহলে আমি এখানে ধরতে পারি বি বাই আর ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ধরে তুই কর তোর মতন। তাহলে আর ইকুয়াল টু পাওয়া যাচ্ছে বি কস স্কোয়ার থিটা। এবার সেখান থেকে তুই ডিআর বার করলি, ইন্টিগ্রেশন লিমিট বসালি। এটা নট নেসেসারি যে সেরকম আছে সেরকমই করতে হবে, এটা যে যার মতন করে। এখানেও তাই করেছে ওরা। এগুলো একই নিয়ম, যেমন করে যেমন হয়। আচ্ছা, তারপরে একটা ট্রিক্স হচ্ছে এখানে যা পরপর করেছে, দাঁড়া আর কোথায় ঝামেলা আছে দেখি ক্যালকুলেশনটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা তো ওইটা ধরলাম, কস একটা ধরে নিয়েছি, তাহলে একটা কস ইনভার্স একটা থাকবে অ্যান্সারে, এটা থাকবে। তো কস ইনভার্সটাকে তুই পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স করে নিবি, তার কারণ তারপরে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ইউজ করব। সাইন ইনভার্স থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা। হায়ার অর্ডার নেগলেক্ট করবো কারণ জিনিসটা খুবই স্মল কোয়ান্টিটি। ঠিক আছে, তো ওইটা বসিয়ে ব্যাস তারপরে হয়ে গেছে। মানে এরপরে এটা আরেকটু বেশি সিম্পলিফাই করেছে, ওটা অ্যাকচুয়ালি না করলেও চলে। এখানে গ্যামো যেটা মেনলি দেখিয়েছিলেন সেটা হলো, বলছি, টানেলিং এর জিনিসটা তো বেরোবে। টানেলিং হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস কে ইন্টু এ, মানে ওটা যেটা ইন্টিগ্রেট করে পেলাম সেটা। তো তোর মতন তুই ক্যালকুলেশন করবি, তো করে তুই এই ধরনের একটা রেজাল্ট পাবি। তো গ্যামো অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছিলেন গাইগার নিউটন ল এর সঙ্গে একটা সিমিলারিটি। আচ্ছা, আমরা তো এরকম পেলাম। এরপর আমরা বার করব হচ্ছে ওটাকে কি বলে, ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্টটা এরপর আমাকে বার করতে হবে। ডিকে কনস্ট্যান্ট মানে হচ্ছে এই জিনিসটা, মানে পার ইউনিট ডিকে রেট, সেটা সেই মুহূর্তের ওই নাম্বার অফ অ্যাটমের সঙ্গে প্রপোর্শনাল, তার কনস্ট্যান্টটাই তো ডিকে কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি ডিকে কনস্ট্যান্ট হচ্ছে সো ইট ইজ মাইনাস ডিএনটি ডিটি বাই এনটি। এটাকে আমি এনটি কে উপরে নিয়ে লিখতে পারি মাইনাস ডিএনটি বাই এনটি ডিভাইডেড বাই ডিটি। এটা আচ্ছা, ডিএনটি বাই এনটি কি, ডিকে প্রবাবিলিটি পার ইউনিট টাইম। কারণ যদি ভেবে দেখিস, টোটাল এনটিটা অ্যাটম আছে, ডিএনটিটা ডিকে করছে, তাহলে ওটা ডিকে প্রবাবিলিটি হলো, টাইম দিয়ে ভাগ করছে, তাহলে পার ইউনিট টাইম ডিকে প্রবাবিলিটি। এবার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট যেটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ ট্রান্সমিশন, এবং একটা ট্রান্সমিশন মানেই কিন্তু ডিকে। আলফা পার্টিকেল বেরিয়ে গেল, ট্রান্সমিশন হলো আলফা পার্টিকেলে, তার মানে এই ব্যাপারটা ডিকে হলো। তাহলে যেহেতু ডিকে কনস্ট্যান্ট মাপা যায়, আমি থিওরি থেকে ডিকে কনস্ট্যান্ট যদি বার করতে চাই, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে ট্রান্সমিশন প্রবাবিলিটি, তার মানে কি একটা কলিশনে, সিঙ্গেল কলিশন, আলফা বেরোনোর সম্ভাবনা। সিঙ্গেল কলিশনে আলফা বেরোনোর সম্ভাবনা। এবার পার ইউনিট টাইম, তো ইউনিট টাইমে তো একটাই কলিশন হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, ইউনিট টাইমে একাধিক কলিশন হতে পারে। ঠিক, এই জিনিসটা হচ্ছে কি ডিকে প্রবাবিলিটি পার ইউনিট, ইউনিট ঠিক নয়, পার কলিশন। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে একটা কলিশনে ডিকে হওয়ার সম্ভাবনাটা কতটা, কিন্তু আমি পার ইউনিট টাইম ডিকে প্রবাবিলিটি চাইছি। সো পার ইউনিট টাইম কতগুলো কলিশন হচ্ছে সেটা আমাকে তাহলে বের করতে হবে। এটা খুব একটা ঝামেলা নয়। ইট ইজ ইট ইজ ভি বাই 2r।
ঠিক আছে, ভিটা তো ওর স্পিড, এবং 2r হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াসের ডাবল। পার ইউনিট টাইম কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাকে আমি 2r দিয়ে ভাগ করছি, কারণ ধাক্কাধাক্কিটা কিরম হচ্ছে, একবার এখানে এসে ধাক্কা খাচ্ছে, আবার এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে। সো ইট ইজ, মানে একটা কলিশনের পর 2r ডিস্টেন্স গিয়ে, মানে তার মানে একটা কলিশনের ইমিডিয়েট পর থেকে আমি ডিস্টেন্স যদি মাপি, মানে ও বেসিক্যালি এরকম যে মানে 2r যাচ্ছে ধাক্কা খেলো, আবার 2r গিয়ে ধাক্কা খেলো, তাহলে একটা 2r এ একটা ধাক্কা, একটা 2r মিনস 1 কলিশন, এই আর কি ব্যাপারটা। তাহলে একটা 2r এ একটা কলিশন, তাহলে ডিস্টেন্সকে 2r দিয়ে ভাগ করলে পার ইউনিট টাইমে, মানে স্পিডকে 2r দিয়ে ভাগ করলে পার ইউনিট টাইমে কতগুলো কলিশন সেটা আমি পাচ্ছি। সো ডিকে কনস্ট্যান্ট ইজ v/2r ইনটু ট্রান্সমিশন প্রবাবিলিটি। তার লগ নিলে এই হচ্ছে জিনিসটা, লগ অফ ল্যামডা ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ই। এটা হচ্ছে গাইগার নিউটাল ল এর মতন একটা ল, এক্স্যাক্টলি ম্যাচ করেনি, কারণ গাইগার নিউটাল লটা মনে হয় লগ অফ ল্যামডা প্রপোর্শনাল টু লগ অফ ই এরকম এলে পারফেক্টলি ম্যাচ হতো, কিন্তু ইন এনি কেস মানে অন্তত নেচারটা ম্যাচ করেছে, সিমিলার আর কি। গাইগার নিউটাল লতে যেই ধরনের ডিপেন্ডেন্সটা বলেছে এখানে সেই ধরনের ডিপেন্ডেন্স পাওয়া যায়। এবং এটাকেও যদি আমি গ্রাফ প্লট করি ফ্রম এক্সপেরিমেন্ট, রুট ই তার সঙ্গে লগ ল্যামডা, তখন দেখা যাবে সেটা একটা স্ট্রেট লাইনই ফলো করছে। তো এখান থেকে গ্যামো একটা দারুণ কাজ করলেন, আলফা ডিকের থিওরিও এক্সপ্লেন করলেন, এবং সঙ্গে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং যে সত্যিই হয় বাস্তবে সেটা উনি বোঝালেন। এই হচ্ছে আলফা ডিকের গল্প। আচ্ছা, বিটা ডিকের মধ্যে তো অনেক কিছু আছে, কিন্তু বিটা ডিকের মেন গল্প হচ্ছে নয়ট্রিনো। মানে বিটা ডিকে কন্টিনিউয়াস স্পেকট্রাম, আমি আশা করছিলাম এই এনার্জি পাবো, কিন্তু আমি দেখছি তার থেকে অনেক কম এনার্জি পাচ্ছি। তো সমস্যা হচ্ছে, তাহলে আমি যখন এই এনার্জি পাচ্ছি, তাহলে বাকি এনার্জিটা কে নিয়ে চলে গেল, এটা হচ্ছে ব্যাপার। তো সেটাই আর কি, ওই যে কি যেন নাম ভদ্রলোকের, পাউলি তখন একটা অ্যাডহক অ্যাজাম্পশন দিলেন যে এমন কিছু আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। তার মানে ওইসব আর কি, মাস নেই, ক্যালোরিমিটার দিয়ে ধরা যাচ্ছে না, হিট অ্যাবজর্ব করছে না, বা ওইসব কিছু করছে না। এদিকে তার আবার মোমেন্টাম আছে। তো এই সমস্ত করে করে উনি একটা লিস্ট বানালেন, যে নিশ্চয়ই একটা কিছু পার্টিকেল আছে যে গোপনে কাজটা করছে, যে রেস্ট এনার্জিটা ক্যারি করছে। তার চার্জ হচ্ছে 0, রেস্ট মাস 0, স্পিন হচ্ছে হাফ, এবং ইন্টারাকশন খুবই ফিবল। পরবর্তীকালে একটা খুব জটিল একটা প্রসেস, যেটা অ্যানাইলেশন না পেয়ার প্রোডাকশনকে কাজে লাগিয়ে এই জিনিসটাকে ডিটেক্ট করা সম্ভব হয়েছিল আর কি। মানে নয়ট্রিনো ডিটেকশন একটা খুব কঠিন ব্যাপার, ওটার জন্যই একটা এত বড় প্রজেক্ট হয়েছে, ইন্ডিয়ানই মনে হয়, না ইন্টারন্যাশনালও হতে পারে, নয়ট্রিনো অবজারভেটরি। ঠিক আছে, এই হচ্ছে আলফা ডিকে বিটা ডিকে। ঠিক আছে, আচ্ছা এবারে বলতো, মানে এটা তো অ্যাকচুয়ালি খুবই ওভারভিউ দিলাম, কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি প্রবলেম থাকে সেটা তাহলে আমাকে একটু মানে বলতে হবে, কেন